হ্যাঁ স্যার, হ্যালো হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা সিঙ্গেল প্রসেস সিস্টেম তার মেমোরি ম্যানেজমেন্টটা বলবো। প্রথমে যে ছবিটা আছে দেখা যাচ্ছে ছবি স্ক্রিনে? হ্যালো, হ্যাঁ স্যার। স্ক্রিনে একটা ছবি। হ্যাঁ, ওই ছবিটাকে খাতায় এঁকে নাও। খাতাকে হেডিংটা দিয়ে দাও সিঙ্গেল প্রসেস সিস্টেম। সিঙ্গেল প্রসেস সিস্টেম বলে ওই ছবিটা আঁকো। স্যার আপনার কথা একটাও শোনা যাচ্ছে না স্যার, কেটে যাচ্ছে সব কথা। তাই? এক মিনিট দাঁড়াও। এক মিনিট দাঁড়া। হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে প্রথমে ছবিটা এঁকে ভালো, 1 নম্বর হেডিং দাও। 1 নম্বর হেডিং দিয়ে লেখো সিঙ্গেল প্রসেস সিস্টেম। সিঙ্গেল প্রসেস সিস্টেম। বাচ্চি একটা নিয়ে তো সিঙ্গেল প্রসেস সিস্টেম দিয়ে ছবিটা আঁকো। আঁকা হয়েছে স্টুডেন্ট? হ্যাঁ স্যার, হয়েছে। দেখো একটা সিস্টেম যেখানটা মেমোরিটাকে দেখানো হয়েছে 3টে পার্টে। দেখানো হচ্ছে অপারেটিং সিস্টেম ওএস, তারপর দেখানো হচ্ছে ইউজার প্রসেস। ইউজার যেটুকু ইউজ করলো বাকি পোর্শনটা ও ব্ল্যাঙ্ক রেখে দেবে, ওই রিমেইনিং পোর্শনটা আর ইউজ করা যাবে না। একটা মাত্র প্রসেস মেমোরিতে থাকবে এবং সেটাই রান করবে। সেটা কমপ্লিট হয়ে গেলে বেরিয়ে আসবে এবং যখন আবার একটা নতুন প্রসেস যাবে সে আবার ওই মেমোরিতে যতটুকু জায়গা দরকার ততটুকু নেবে আর বাকিটা ব্ল্যাঙ্ক পড়ে থাকবে। এটা হচ্ছে একদম আমাদের এমএস ডস সিস্টেম ছিল। এমএস ডস সিস্টেম এই প্রসেসে কাজ করতো। এটাকে বলা হয় সিঙ্গেল প্রসেস সিস্টেম। ঠিক আছে? প্রসেস, হোয়াট ইজ প্রসেস? প্রসেস an instance of a program in execution. What is process? প্রসেস হচ্ছে প্রোগ্রামের যে পোর্শনটা এখন রান করছে সেটাই হচ্ছে প্রসেস। তাহলে কি বলবো? প্রসেস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। সিঙ্গেল প্রসেসের পর আমাদের যে সেটা বলছে ফিক্সড পার্টিশন মেমোরি। পরের স্ক্রিনশটে যাচ্ছি ছবিটাতে। আচ্ছা, উপরের ছবি যেটা আছে না, হেডিংটাতে এবার নাম্বার 2 দাও। নাম্বার 2 দিয়ে দাও ফিক্সড পার্টিশন মেমোরি। হেডিংটা দাও ফিক্সড পার্টিশন মেমোরি। এবার ছবিটাকে আঁকো। দেখো লেখা আছে ওএস, প্রসেস এ, প্রসেস বি, প্রসেস সি বলে লেখা আছে। ওই ছবিটাকে এঁকে নাও। প্রসেস বি, প্রসেস সি। আঁকো স্টুডেন্ট। স্যার পাশের লেখাগুলো মানে 300K। আনইউজ টেস্টটা কিছু লিখবে না। আচ্ছা মাঝে, ও আচ্ছা মাঝেগুলো আমি মুছে দিয়ে দেবো। সব নোট গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো সমস্ত কিছু। ঠিক আছে?
আচ্ছা, ফিক্সড পার্টিশন মেমোরিতে আমাদের মেমোরিকে কতগুলো ব্লকে বা পার্টিশনে ভাগ করা হয় ফিক্স সাইজে, কতগুলো ফিক্স ভাগ করা হয়। কেমন ভাবে ভাগ করা হয়? যেমন এখানটা মেমোরিটাকে ভাগ করা হয়েছে তিনটে পার্টিশনে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3 বা তিনটে পার্টিশন। পার্টিশন 1 এর সাইজ কত? 200K। পার্টিশন 2 এর সাইজ কত? 300K। পার্টিশন 3 এর সাইজ কত? 400K। আমাদের মেমোরিকে তিনটে পার্ট করলাম। এবার একটা প্রসেস আসলো, প্রসেস এ। প্রসেস এ আমি প্রথমে পার্টিশন 1 এ রাখলাম। পার্টিশন 1 এর সাইজ হচ্ছে 200K আর প্রসেস এর 150K। তাহলে আমাদের কতটা আনইউজ স্পেস হলো? আনইউজ স্পেস হলো 50K। এই 50K কিন্তু আমি কখনোই ইউজ করতে পারবো না, এটা পড়েই থাকবে। সেকেন্ড যে প্রসেস আসলো সেই প্রসেস হচ্ছে প্রসেস বি, তার সাইজ হচ্ছে 200K। সেকেন্ড পার্টিশনটা কত? 300K। তাহলে কতটুকু আনইউজ স্পেস? আনইউজ স্পেস থাকবে 100। ঠিক আছে, পার্টিশন 300K আর প্রসেস বি 200K, বিয়োগ করলে হয় 100K। আমাদের আনইউজ স্পেস হবে 100K। থার্ড পার্টিশন অ্যালোকেট হলো প্রসেস সি এর জন্য। প্রসেস সি এর সাইজ কত? 300K আর পার্টিশন 3 এর সাইজ কত? 400K। আবার আমাদের একটা মেমোরি আনইউজ পড়ে থাকবে, সেটা কত? 400 মাইনাস 300 ইকুয়াল টু 100K। তাহলে ফিক্সড পার্টিশন স্কিম করলাম, যেখানটা একটা মাল্টি প্রোগ্রামিং এর স্কিম আসলো, বা অনেকগুলো প্রসেস থাকতে পারবে, যখন যে প্রসেসটা দরকার হবে সেই প্রসেসটা রান করব, এই কনসেপ্টে কাজ হবে। কিন্তু এই কনসেপ্টের ড্রব্যাকস কি? ড্রব্যাকস হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই পার্টিশনে কিছু আনইউজ স্পেস থেকেই যাবে, কিছুটা একটা আনইউজ স্পেস মানে থেকেই যাচ্ছে। এই যে আনইউজ স্পেস থাকছে, তখন এই অল্প অল্প করে প্রত্যেকটা পার্টিশনে আনইউজ স্পেস থাকছে, তাহলে টোটাল একটা ভালো অ্যামাউন্ট অফ মেমোরি আনইউজড আমাদের থেকে যাবে। এই টোটাল একটা ভালো অ্যামাউন্ট অফ মেমোরি আনইউজ থেকে যাবে, এটাকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ইন্টারনালি আমরা এই জায়গাটাকে আর ইউজ করতে পারছি না, ফ্র্যাগমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফিক্সড পার্টিশন স্কিমটা কি? ফিক্সড পার্টিশন স্কিমটা সিঙ্গেল প্রসেস স্কিমের থেকে ভালো। সিঙ্গেল প্রসেস স্কিমে যেখানে একটাই প্রসেস রান করতো, একটা প্রসেসকে অ্যালোকেট করা যেত, ও রান করার পর যখন চলতো সেকেন্ড প্রসেস আসতো। ফিক্সড পার্টিশনটা কি হলো? অনেকগুলো প্রসেস আসা যাবে, মেমোরিকে আমরা অনেকগুলো ব্লকে বা অনেকগুলো পার্টিশনে ভাগ করলাম। কিন্তু এর ড্রব্যাকসটা কি? এর ড্রব্যাকসটা হচ্ছে কোনো একটা প্রসেস যে পার্টিশনে থাকবে, মানে অ্যালোকেট হতে পারবে, স্বাভাবিকভাবে যে প্রসেসটা ওই পার্টিশনের থেকে ছোট হবে সাইজে, সেই প্রসেসটা ওই পার্টিশনে যাবে। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় কম বেশি যে একটা প্রসেস কোন একটা পার্টিশনে রাখলে পরে একটা জায়গা আনইউজ থেকে যায়, সেই জায়গাটা আমরা আর ইউজ করতে পারি না। তখন এই যে এত অ্যামাউন্ট অফ মেমোরি যেটা আনইউজ থেকে যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এখন এই ফিক্সড পার্টিশন স্কিমটাকে একটু মডিফাইড করে আমাদের যে স্কিমটা চলে আসে তার নাম হচ্ছে ভেরিয়েবল পার্টিশন স্কিম। ভেরিয়েবল পার্টিশন স্কিমটা দেখো তলায় দেওয়া আছে, দুটো ছবি, দুটোই আঁকবে। এখন হেডিংটা দাও নাম্বার 3 দিয়ে, ভেরিয়েবল পার্টিশন স্কিম বা ভেরিয়েবল পার্টিশন মেমোরি। তলার ছবিগুলো আঁকো, 3A and 3B। এই 3 বা 3 যাই হোক, 3 বলে দেওয়া আছে, 3 বলে ছবি দুটো আঁকো, A আর B বলে। ঠিক আছে, তারপরে আমি বলছি। ফ্রেন্ড, হ্যালো। হ্যাঁ স্যার। স্যার আঁকছি ঠিক স্যার। আছে, ঠিক আছে, এবার ছবিগুলোকে আঁকো। 1000K 750K এগুলো সব আঁকবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি নিজের মতো করে দিয়েছি, তোমরা পরীক্ষার সময় তোমাদের মতো কনসেপ্টটা ছিল কথা বোঝা নিয়ে কথা, কনসেপ্টটা বুঝে নাও, তারপরে এখন যেমন আছে তেমন ভাবে এঁকে যাও। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে।
হ্যালো স্টুডেন্ট হয়েছে আঁকা বলবো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, এর আগেরটা ছিল ফিক্সড মেমোরি স্কিম, এটা হচ্ছে ভেরিয়েবল পার্টিশন মেমোরি স্কিম। এখানটা কি হচ্ছে, এখানটায় ফিক্সড পার্টিশন হবে না আর। যেমন ওয়েবার প্রসেস এর সাইজ কত, প্রসেস এর সাইজ হচ্ছে 150K, ও সেইটুকু যাবে, তাহলে প্রসেসে 1K নিল, তাহলে আমাদের কতটা জায়গা লাগলো প্রসেসের জন্য, 100K 250K। তারপরে প্রসেস বি এর সাইজ কত, 200K, প্রসেস বি ওই জায়গায় নেবে, 200K নেবে। প্রসেস এরপরে তাহলে 200K আমরা অ্যালট করি, 250K থেকে 450K, এটা হচ্ছে প্রসেস বি। প্রসেস সি কত, 300K, প্রসেস সি 300K যদি নেয় তাহলে আবার পরপর অ্যালার্ট করে দিই, তাহলে প্রসেস সি 450K থেকে 750K এইটুকু জায়গায় অ্যালোকেট হয়ে যাবে। তারপরে বাকি জায়গাটা কি থাকবে, রিমেইনিং স্পেসটা আমাদের ফ্রি থাকবে, ওটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল স্পেস। এবার যদি নতুন কোনো প্রসেস আসে, ধরা যাক একটা প্রসেস আসলো ডি এর সাইজ হচ্ছে 225K, আর আমাদের রিমেইনিং সাইজ হচ্ছে 250K 250K। যেহেতু 250K এর থেকে 225Kটা ছোট, তাহলে অটোমেটিক্যালি ডি প্রসেসটা ওই রিমেইনিং সাইজে বা ওই স্পেসে অ্যালোকেট হয়ে যাবে। তাহলে ডি আমরা প্রসেস ডিকেও অ্যালোকেট করে দিলাম, তাহলে খুব অল্প পরিমাণ একটা জায়গা আমাদের রিমেইনিং রইলো। ঠিক আছে, তাহলে এটা হলো ভেরিয়েবল পার্টিশন স্কিম, যেখানটায় আমরা যে সাইজটুকু দরকার প্রসেসের, যে সাইজটুকু মেমোরি দরকার, সেই সাইজটাই পরপর অ্যালোকেট করে দেবো, তারপর আমরা হয়তো সামান্য কিছু মেমোরি পড়ে থাকবে। কিন্তু এখানটায় দেখা যাচ্ছে, ধরা যাক প্রসেস বি শেষ হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে, প্রসেস বি টার্মিনেট হয়ে গেছে, এবার প্রসেস বি এর জায়গা কত, 200K, তাহলে 200K জায়গা আমার ফাঁকা, আর একটা নতুন প্রসেস আসলো ধরা যাক 500K, তাহলে নিশ্চয়ই ওই জায়গায় হবে না, 500K ওই প্রসেসটা প্রসেস বি এর জায়গায় বসবে না। আবার ধরা যাক প্রসেস ডি ফাঁকা হয়ে গেছে, প্রসেস ডি এর জায়গা কত, প্রসেস ডি এর জায়গা হচ্ছে 225K, তাহলে 225K এটাও হচ্ছে না। আচ্ছা ধরা যাক প্রসেস ছিল 400K, তাহলে 200K আর 225K মিলিয়ে কত হচ্ছে, 425K, কিন্তু আমাদের প্রসেসটা হতো 400K, তাহলে কিন্তু দুটো জায়গা মিলিয়ে আমার জায়গা হয়ে যাচ্ছে টোটাল 425K, কিন্তু আমার এই প্রসেসটাকে অ্যালোকেট করতে পারবো না, যেহেতু দুটো স্পেস ফাঁকা জায়গা আলাদা আলাদা জায়গায় আছে, বি এর জায়গাটা ডি এর জায়গাটা আলাদা আলাদা, সেজন্য আমার যে নতুন প্রসেস 400K এইখানটা অ্যালোকেট হওয়া যাবে না। ঠিক আছে, এই একটা ড্রব্যাকস আছে। এই যে এই ফ্যাশনে মেমোরিটা যখন পড়ে যায়, যে আমার একটা নতুন প্রসেস আসছে, যে প্রসেসটা 400 একটা ভালো সাইজ আছে 425K ধরলাম, যেটা অ্যালোকেট হওয়ার মতো জায়গা ছিল, কিন্তু যেহেতু স্পেসটা ফ্র্যাগমেন্টেড হয়ে আছে বিভিন্ন জায়গায়, কিন্তু অ্যালোকেট করতে পারলাম না, তার জন্য এইভাবে যদি ফ্র্যাগমেন্টেড হয় তাকে বলা হয় এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আমাদের যেমন ফিক্সড মেমোরিতে যে ফ্র্যাগমেন্টেশনটা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, আর যেটা ভেরিয়েবল পার্টিশন স্কিমে ফ্র্যাগমেন্টেশনে অকার করে যায় তাকে বলা হয় এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কখন অকার করে, যেমন এক্সাম্পল অনুযায়ী ধরা যাক প্রসেস বি টার্মিনেট করে গেল, প্রসেস বি এর জায়গা কত, 200K, এবার আমাদের একটা নতুন প্রসেস এসছে 425K, 400K প্রসেস এসছে, এবার প্রসেস ডিও টার্মিনেট করে গেল, প্রসেস ডি এর জন্য জায়গা কত, 225K, তাহলে আমাদের টোটাল সাইজ কত, টোটাল সাইজ হচ্ছে কি 200K প্লাস 225K, তার মানে 425K। কিন্তু আমাদের প্রসেসটা যদিও ছোট, 425K থেকে 400 ছোট, কিন্তু যেহেতু ডিফারেন্ট জায়গা স্পেসটা পাচ্ছে, ও কিন্তু অ্যালোকেট হতে পারবে না, ওকে ওয়েট করেই থাকতে হবে একটা সুইটেবল মেমোরি স্পেস পাওয়ার জন্য। এইভাবে যখন মেমোরি ফ্র্যাগমেন্টেড হয়ে যায় তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে স্টুডেন্ট, বোঝা গেল কনসেপ্টটা ভেরিয়েবল পার্টিশন স্কিম? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, পরেরটা হচ্ছে, পরের ছবিটা যাই আমি, এক মিনিট, এই দুটো স্কিম আঁকতে হবে, এই দুটো ছবি আঁকতে হবে, আমি দিয়ে দিলাম। আচ্ছা প্রথমে হেডিংটা হবে কোয়ালিসিং অফ হোলস, প্রথম হেডিংটা হবে কোয়ালিসিং অফ হোলস, প্রথম হেডিংটা হবে কোয়ালিসিং অফ হোলস।
তার আন্ডারে আমি দুটো ছবি এঁকে দিলাম। প্রথমটা হবে কোয়ালিসিং অফ হোলস, তার আন্ডারে দুটো ছবি, ওই দুটো ছবি আগে আঁকতে হবে। আঁকা হয়েছে স্টুডেন্টস? স্যার একটুখানি স্যার। স্যার হয়ে গেছে। আচ্ছা, কোয়ালিসিং কথাটার সাথে আমরা এমনিতে পরিচিত আছি। কোয়ালিসিং গভর্নমেন্ট মানে অনেকগুলো গভর্নমেন্ট, অনেকগুলো তৃণমূল, বিজেপি, সিপিএম মিলিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করলো, কোয়ালিসিং। বা তৃণমূল কংগ্রেস মিলে একটা সরকার গঠন করলো, মানে কোয়ালিসিং গভর্নমেন্ট, কোয়ালিসিং সরকার। ঠিক আছে, আমাদের যে ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে এটাকে কিওর করার জন্য একটা কোয়ালিসিং অফ হোলস একটা মেথড এসছে। মেথডটা কেমন বা টেকনিকটা কেমন? টেকনিকটা এরকম যে যদি আমাদের মাঝখানে কোন প্রসেস ছিল, প্রসেস সিটা মাঝখানে আছে, প্রসেস সি এর সাইজ কত? প্রসেস সি এর সাইজ হচ্ছে 300 কে। এখন যদি 300 কে প্রসেস সিটা যদি টার্মিনেট করে যায়, তখন আমরা এই যে হোলস গুলো, যে প্রসেস বি যখন টার্মিনেট করা গেল ওটা তখন হোল হিসেবে 101টা, প্রসেস ডি যখন টার্মিনেট হয়ে গেল তখন ওটা আরেকটা হোল হিসেবে আসে। এবার প্রসেস সিও যখন টার্মিনেট করে গেল তখন ওটা আরেকটা সেপারেট হোল হিসেবে আসে। এবার কোয়ালিসিং অফ হোলস মানে হচ্ছে এই তিনটেকে আমি একটা ফ্রি স্পেস হিসেবে দেখাবো। এই তিনটে তখন একটাই ফ্রি স্পেস, এটা আলাদা আলাদা নয়, সেপারেট নয়, কোয়ালিসিং। তাহলে কি হবে সুবিধা আমার? তাহলে যে 425 কে আমার এসেছিল, যেটাকে আগে আমি অ্যালোকেট করতে পারছিলাম না, এবার আমি যেহেতু ভেরিয়েবল পার্টিশন স্কিম, এটাকে আমি 425টাকে 400 কেটাকে আমি অ্যালোকেট করে দিতে পারি, যেহেতু আমি হোলস গুলোকে কোয়ালিসিং করে দিচ্ছি, মানে হোলগুলোকে একটা হোলই করে দিচ্ছি। মানে যে সেপারেট স্পেস গুলো ছিল সেই সেপারেট স্পেস গুলো আমার কাছে এখন একটা স্পেস হিসাবে, একটা ফ্রি স্পেস হিসাবে দেখাবে। এই কনসেপ্টটাকে বা এই টেকনিকটাকে কি বলা হয়? এই টেকনিকটাকে বলা হয় কোয়ালিসিং অফ হোলস। তাহলে ভেরিয়েবল পার্টিশন স্কিমে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা অকার করে, সেই ফ্র্যাগমেন্টেশন থেকে কিওর পাওয়ার জন্য আমাদের একটা কনসেপ্ট বা আমরা একটা টেকনিক ইউজ করি, সেই টেকনিকটাকে বলা হয় কোয়ালিসিং অফ হোলস। কোয়ালিসিং অফ হোলসটা কি জিনিস না, ধরা যাক প্রসেস বি টার্মিনেট করে গেছে, একটা ফ্রি স্পেস পেয়েছি, সেটা বলছে একটা হোল। আবার প্রসেস ডি টার্মিনেট করে যাচ্ছে, সেখানটা একটা ফ্রি স্পেস পেয়েছি, সেটাকেও বলে একটা আলাদা হোল। এবার নতুন যে প্রসেসটা এসছে সেটা 400 কে, যেহেতু প্রসেস বি এবং প্রসেস ডি এর যে জায়গা পেলাম টোটাল সেটা 425 কে, কিন্তু 425 কে যেহেতু ডিফারেন্ট জায়গায়, তাই 400 কে প্রসেসটাকে আমরা অ্যালোকেট করতে পারবো না। এখন যখন প্রসেস সিটা টার্মিনেট হয়ে যাবে তখন ওটাও একটা স্পেস বা হোলস হয়ে আসবে, খালি জায়গা হয়ে আসবে। এবার কি করে হবে, যে এই তিনটে হোল বা তিনটে স্পেস, ফ্রি স্পেস, একটা ফ্রি স্পেস বা একটা হোল হিসেবেই দেখানো হবে।
তাতে কি সুবিধা হবে? তাতে শুধু সুবিধা হবে যে পুরো স্পেসটাই এখন একটাই স্পেস হয়ে গেল, একটাই ফ্রি মেমোরি জায়গা হয়ে গেল। এইখানে এবার নতুন যে প্রসেস আসবে তার যা সাইজ, সেই সাইজ অনুযায়ী ওকে অ্যালোকেট করে দেওয়া যাবে। এটাকে বলা হয় কোয়ালিসিং অফ হোলস। ঠিক আছে, বোঝা গেছে? কোয়ালিসিং অফ হোলস স্টুডেন্টস, হ্যাঁ না স্যার। আবার বলবো? হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্প্যাকশন, ভেরিয়েবল পার্টিশন স্কিম উইথ কম্প্যাকশন। ভেরিয়েবল পার্টিশন স্কিম উইথ কম্প্যাকশন হেডিংটা হবে। ছবিটা দিচ্ছি, এই যে উপরে ছবিটা আছে। হেডিংটা হবে ভেরিয়েবল পার্টিশন অ্যালোকেশন উইথ কম্প্যাকশন, তারপরে ছবিটা আঁকতে হবে। হয়েছে স্টুডেন্ট ছবি আঁকা? হ্যাঁ স্যার। একটু পাশে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। কম্প্যাকশনটা কি জিনিস? কম্প্যাকশনটা হচ্ছে ভেরিয়েবল পার্টিশন স্কিমে যে ফ্রি স্পেস গুলো আমরা অকার করি, আর যে অকুপাইড স্পেস গুলো আমাদের থাকে, একটা টেকনিক এরকম যে ফ্রি স্পেস গুলো হবে সেগুলো একদিকে নিয়ে আসবো, স্পেস গুলো থাকবে সেগুলো আর একদিকে নিয়ে যাবো। মানে কি? মানে ধরা যাক আমাদের বিটা ফ্রি হয়ে গেল, বি প্রসেসটা টার্মিনেট করে গেল, তারপরে সি, তারপরে ডি প্রসেসটাও টার্মিনেট করে গেছে। তাহলে আমাদের কি আছে? এখন প্রসেস এ আছে, প্রসেস সি আছে, এই দুটো অকুপাইড হয়ে আছে, প্রসেস বি এন্ড প্রসেস ডি টার্মিনেটেড হয়ে গেছে। তাহলে কি টেকনিক ইউজ হবে? প্রসেস এ আর সি পরপর নিয়ে আসা হবে, প্রসেস এ তারপরে প্রসেস সি। তাহলে যেটা অকুপাইড করে রাখবে প্রসেস গুলো সেগুলো পরপর রেখে দিলাম, আর ফ্রি স্পেস গুলো তারপরের থেকে শুরু হবে। তার মানে ফ্রি স্পেস বি এর জন্য, ডি এর জন্য বা সি এর জন্য পরের যে স্পেস গুলো আছে ফাঁকা, সেখানে ফ্রি স্পেসটা চলে আসবে। এই যে এই টেকনিকটা ইউজ করা, যে ফ্রি স্পেস গুলোকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, আর যে অকুপাইড প্রসেস গুলো আছে সেগুলো একদিকে নিয়ে আসা, তাহলে আমি একটা টোটাল ফ্রি স্পেস পেয়ে যাব। যে টোটাল ফ্রি স্পেসটা পেয়ে গেলে আমার কাজের সুবিধা হবে, যে টোটাল ফ্রি স্পেসটা পেয়ে গেলে আমার কাজের সুবিধা হবে। যে আমরা নতুন কোনো যদি প্রসেস আসে, যে প্রসেসটা সাইজে বড় বা তাকে অ্যালোকেট করার দরকার আছে, তাহলে আমরা যে টোটাল ফ্রি স্পেসটা একদিকে পেয়ে যাব তার মধ্যে অ্যালোকেট করে দেব। তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় কম্প্যাকশন। কম্প্যাকশন টেকনিকটা তাহলে কি হলো? কম্প্যাকশন টেকনিকটা হলো যে যে সমস্ত প্রসেস গুলো অকুপাইড হয়ে আছে এবং যে সমস্ত প্রসেস গুলো টার্মিনেট হয়ে গেছে, টার্মিনেটেড হয়ে যাওয়া মানে ফ্রি স্পেস গুলো পেয়ে গেলাম। আমাদের কাজটা কি? আমাদের অ্যালগোরিদম যেটা যেটা কম্প্যাকশনের জন্য চলে, তার কাজটা কি? যে ফ্রি স্পেস গুলোকে একদিকে নিয়ে যাবে এবং যেগুলো অকুপাইড, যেগুলো প্রসেস গুলো রান করছে সেগুলো মেমোরির একদিকে চলে আসবে। তাহলে আমরা টোটাল
মেইন মেমোরিতে অনেকটা ফ্রি স্পেস পেয়ে যাব, যে ফ্রি স্পেসটা আমাদের কাজে লাগবে। কোন কাজে লাগবে? যে নতুন কোনো প্রসেস আসলে, যে প্রসেসটা হয়তো সাইজে বড় বা কিছু, তাকে আমরা অ্যালোকেট করে দিতে পারবো মেমোরিতে, যাতে ও প্রসেসিং করতে পারে বা রান করতে পারে। এই যে কনসেপ্টটা, এই যে টেকনিকটা ইউজ হয় মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমে, সেই টেকনিকটাকে বলা হয় কম্প্যাকশন। ঠিক আছে স্টুডেন্ট? ঠিক আছে না? আরেকবার বলে দেবো? স্যার আরেকবার এটা বলুন না স্যার। বুঝতে পারলাম না। বলছি। আচ্ছা, আমাদের বি বি প্রসেসটা শেষ হয়ে গেছে তো, আর প্রসেস ডিও শেষ হয়ে গেছে, আর মাঝখানে কি প্রসেস রয়ে গেছে? বি আর ডি এর মাঝখানে অকুপাইড সি। ঠিক আছে, এবার অ্যালগরিদমটা যদি এরকম করা হয় যে যে প্রসেস গুলো টার্মিনেট হয়ে গেছে, সেই তার জন্য ফ্রি স্পেস গুলো একদিকে চলে যাবে, আর যে প্রসেস গুলো রান করছে তার যে মেমোরি স্পেস গুলো সেগুলো একদিকে চলে আসবে। তাহলে প্রসেস এ আর প্রসেস সি এখন কারেন্ট প্রসেস, তাহলে প্রসেস এ আর প্রসেস সি পরপরে নিয়ে আসো মেমোরিতে, পরপর প্রসেস এ তারপরেই প্রসেস সি। ঠিক আছে, তারপরে যে ফ্রি স্পেস গুলো আছে, প্রসেস ডি এর জন্য ফ্রি স্পেস, প্রসেস ডি এর জন্য ফ্রি স্পেস, আর এমনি যে ফ্রি স্পেস সেগুলো একদিকে থাকবে। মানে আমাদের কনসেপ্ট হচ্ছে যে একটা গ্রাফ জানো তো, যে গ্রাফ থিওরিতে আমাদের একটা ইয়ে আছে, বাই পার্টাইজ গ্রাফ। স্যার আপনার কথা কেটে যাচ্ছে স্যার। আমাদের দেখবে একটা কনসেপ্ট আছে গ্রাফ থিওরিতে কনসেপ্টটা কি? বাই পার্টেড গ্রাফ কি মানে? যে এলিমেন্ট গুলো আছে তাকে দুটো সেটে ভাগ করে দাও, ফার্স্ট সেটে কিছু নোড থাকবে, সেকেন্ড সেটে কিছু নোড থাকবে। ঠিক আছে, তার উপর বেস করে গ্রাফটা হবে। ঠিক তাই আমাদের এখানে কাজটা কি? প্রসেস এ আর প্রসেস সি এই দুটো এই মুহূর্তে কারেন্ট প্রসেস, আর বি আর ডি টার্মিনেট হয়ে গেছে, আর একটা আনইউজ স্পেস আছে। তাহলে কি করবো এখন? কাজটা কি? কম্প্যাকশনের প্রসেস এ, তারপরেই যে প্রসেস সি এর যে জায়গাটা থাকা লাগবে, প্রসেস এর পর থেকে সি এর জায়গাটুকু নিয়ে মেমোরিটাকে অ্যালোকেট করে দিলাম। তারপরে রিমেইনিং জায়গাটা সেটা ফ্রি হয়ে পড়ে রইলো। বোঝা যাচ্ছে? প্রসেস এর জন্য আমাদের কত জায়গা লেগেছে? প্রসেস এর জন্য জায়গা লেগেছে 150 কে, আর প্রসেস সি এর জন্য জায়গা কত লাগবে? প্রসেস সি এর জন্য 300 কে, আর প্রসেস বি আর প্রসেস ডি টার্মিনেট করে গেছে, তাই প্রসেস এ 150 কে, তারপরে 150 কে পরে 300 কে অ্যালোকেট করে দিলাম। কার জন্য? প্রসেস সি এর জন্য। তাহলে যেগুলো প্রসেস কারেন্টলি রান করছে বা কারেন্টলি মেমোরিতে আছে, সেই প্রসেস গুলোকে আমি একদিকে নিয়ে আসতে পারলাম মেমোরির। এরপর ফ্রি স্পেসটা কোনটা? বি এর জন্য যে ফ্রি স্পেস, প্রসেস ডি এর জন্য যে ফ্রি স্পেস, বা আনইউজ মেমোরি যেটা পড়ে আছে তার জন্য যে টোটাল ফ্রি স্পেস, তাহলে টোটাল ফ্রি স্পেসটা আমি একদিকে পেয়ে যাব। তাহলে আমার কতটা ফ্রি স্পেস পড়ে থাকবে? প্রসেস এর জন্য 150 কে, প্রসেস সি এর জন্য 300 কে, তাহলে 300, 400, 500 কে, 300, 400, 450 আর 100, 550 কে, মানে 1000 থেকে 550 বিয়োগ করলে আমার 450 কে ফ্রি স্পেস পড়ে থাকবে। এই যে ফ্রি মেমোরিগুলোকে একদিকে, ফ্রি মেমোরিটাকে একদিকে নিয়ে যাওয়া, আর অ্যালোকেট মেমোরিটাকে একদিকে নিয়ে যাওয়া, যাতে আমরা ফ্রি মেমোরি স্পেসটা অনেকটা বেশি পরিমাণে পাই, সেই কনসেপ্টটা, যেই টেকনিকটা, এই অ্যালগরিদমটা, এটাই হচ্ছে কম্প্যাকশন। এটাকেই বলা হয় কম্প্যাকশন টেকনিক। ঠিক আছে, বোঝা যাচ্ছে স্টুডেন্ট? হ্যাঁ না স্যার। অসুবিধা হচ্ছে? না, না, স্যার, ঠিক আছে। আচ্ছা তোমরা বলো কেউ 1 মিনিট, আমি 1 মিনিট দেখছি, 1 মিনিট দাঁড়া। আচ্ছা সুপ্রীতি, একটু কম্প্যাকশনটা বোঝাও সবাইকে। হালকা বুঝছি স্যার, পুরোটা বুঝছি না। মানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, দীপশিকা এই জন্য। দীপশিকা নিয়োগী পারবে একটু বোঝাতে কম্প্যাকশন? স্যার ওই প্রসেস এ প্রসেস সি এর জন্য যে জায়গাগুলো আছে হ্যাঁ ওগুলো একদিকে অ্যালোকেট হবে, আর ওর মাঝে যে গ্যাপ গুলো থাকবে ফ্রি স্পেস গুলো ওগুলো একদিকে অ্যালোকেট হবে। মানে
ফ্রি স্পেসটা আমরা বেশি পরিমাণে পাবো, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টেকনিকটাকেই বলা হয়, এই টেকনিকটাই হচ্ছে আমাদের কম্প্যাকশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুরজিৎ বিশ্বাস, সুরজিৎ বিশ্বাস আছো? সুরজিৎ, স্যার কোয়ালিসিংটা একটু বলো, কোয়ালিসিং টেকনিকটা একটু বলো শুনি, কোয়ালিসিংটা যদি পারো। আমি একটু ধরে দিচ্ছি, ধরো প্রসেস এ, প্রসেস বি, প্রসেস সি আর প্রসেস ডি তোমার মেইন মেমোরিতে আছে। এখন প্রসেস বি আর প্রসেস ডি টার্মিনেট হয়ে গেছে, প্রসেস বি আর প্রসেস ডি টার্মিনেট হয়ে গেছে, তাহলে তোমার মেমোরির এখন পজিশনটা কি? অপারেটিং সিস্টেম, তারপরে প্রসেস এ, তারপরে ফ্রি স্পেস, তারপরে প্রসেস সি, তারপরে ফ্রি স্পেস। এবার কোয়ালিসিং টার্মটা তুমি একটু বলো বুঝিয়ে কি করবো দেখি। চিন্তা নেই, লজ্জার ব্যাপার নেই, কিছু নেই, তুমি তোমার মতো করে বলো। স্যার কোয়ালিসিং টেকনিকে আমরা সি প্রসেসটাকে অপারেটিং সিস্টেমের পাশে নিয়ে চলে আসবো, তাহলে না না, অপারেশনের পাশে নিয়ে চলে আসলে এটা কোয়ালিসিং হবে না। কোয়ালিসিং মানে কি বলতো? কোয়ালিসিং গভর্নমেন্ট একত্রীভূত করা। সি প্রসেসটা আগে কি হবে বলো? নিয়ে চলে আসা কনসেপ্ট হয়ে গেলেই হয়ে যাবে কম্প্যাকশন, একদিকে নিয়ে আসা চলে আসা কনসেপ্ট হলেই কম্প্যাকশন। আচ্ছা মমতা জি, হ্যাঁ স্যার, বলো মমতা জি, বলো কোয়ালিসিংটা বলো। মেমোরি পজিশনটা বুঝছো? মেমোরি পজিশনটা কোয়ালিশনটা হলো স্যার, আমরা যখন একটা ওই প্রসেস কাজ করছে, কাজ করার পর ওটা যখন টার্মিনেট করে যাচ্ছে, তো ওটা একটা হ্যাঁ। হোলস হিসেবে হয়ে যাচ্ছে। এরকম করে প্রতিটা মানে প্রসেস যখন কাজ করছে তার জন্য একটা হোলস হিসেবে সেটা টার্মিনেট হয়ে যাওয়ার পর হয়ে যাচ্ছে। ওই হোলস গুলো যখন একসঙ্গে তিনটে হোলস কালেক্ট হলো, একটা একসাথে অনেকটা স্পেস, টোটাল স্পেস ফ্রি কালেক্ট হলো, ওটা যেটা হলো স্যার, ওটাই কোয়ালিসিং, ওটাকেই বলা হচ্ছে কোয়ালিশন। কোয়ালিসিং। তাতে আমরা ফ্রি অনেকটা পাবো, আর যে তাতে নতুন কোনো প্রসেস আসবে যেটা, সেটা অ্যালোকেট করা সুবিধা হবে, ওই ফ্রি স্পেসে আমাদের অ্যালোকেট করতে সুবিধা হবে। আচ্ছা তারপরে কি আছে? স্মৃতি ব্যানার্জি, স্মৃতি ব্যানার্জি ফিক্স পার্টিশনটা একটু বলতে পারবে? ফিক্স পার্টিশন অফ মেমোরি, ফিক্স পার্টিশন অফ মেমোরি, দুটো লাইন বললেই হবে যে আমরা মেমোরিটাকে কিভাবে করব বা কিভাবে ডিজাইন করব, কিভাবে চিন্তা করব, কিভাবে সাজাবো। ফিক্স পার্টিশন অফ মেমোরি। আমাদের মেমোরি আছে, অনেক বড় মেমোরি আছে, মেমোরিটাকে আমরা কিভাবে চিন্তা করব যাতে আমরা প্রসেস গুলোকে এনে প্রসেসিং করতে পারি। ফিক্স পার্টিশন টেকনিকে ছবি দেখে বলো, খাতায় যদি ছবিটা থাকে দেখে বলো। স্মৃতি ব্যানার্জি। আচ্ছা আকাশ ঘোষ, আকাশ ঘোষ, আকাশ ঘোষ নেই। আচ্ছা রূপা, রূপা শুনতে পাচ্ছ? हाँ सर। বলতে পারবে? হ্যাঁ, ফিক্স স্যার। পার্টিশন ছবি দেখেই বলো, ছবি দেখে খাতা দেখে বলো, খাতাটা সামনে নিয়ে বলো কনসেপ্টটা। सर फिक्स पार्टीशन मेमोरी जो है वो हर एक प्रोसेस के बाद कुछ ना कुछ अनयूज्ड स्पेस रह जाते हैं, जो मतलब वो हम लोग कभी यूज ही नहीं कर सकते हैं। হ্যাঁ হ্যাঁ ইয়েস, ওটাকে কি বলা হয়? ওই ইউজ না আনইউজ স্পেসটাকে কি বলা হয়? इंटरनल फ्रेगमेंटेशन। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আমরা মেমোরিকে কতগুলো পার্টিশনে ভাগ করে নিই আগের থেকেই, সেই পার্টিশনের সাইজও डाउट है। আমাদের মেমোরিটাকে একটা পার্টিশনে ভাগ করে নিই,